দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ব্যাংকগুলো, যেই ব্যাংকগুলো আর্থিকভাবে খুবই দুর্বল ছিল, সেই ব্যাংকগুলো হঠাৎ করে কিভাবে ভালো মুনাফা দেখাচ্ছে, তার পেছনের কারণটা কি। এবং আমরা দেখি, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক একটি রিল্যাক্সড রিশিডিউল পলিসি দিয়েছে, অর্থাৎ ঋণ পুনঃতফসিল করার একটি সুযোগ দিয়েছে। এই সুযোগ নিয়ে কিভাবে তারা তাদের ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করেছে, কিভাবে তারা ডিফল্ট লোন কমিয়ে এনেছে এবং এটার ফলে তারা প্রফিট দেখাতে পারছে। কিন্তু আসলে কি এই প্রফিটটা কি জেনুইন কিনা এবং এই প্রফিটটা সাস্টেইন করবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আমরা রিপোর্ট করেছি আমি এবং আমার সাথে সাখাওয়াত প্রিন্স। আমরা দুজন মিলেই এই ব্যাপারটি আজকে এখানে এক্সপ্লেইন করব। প্রিন্স, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যদি একটু বলেন যে এই যে ব্যাংকগুলো যে হিউজ ডিফল্ট লোন কমাতে পারলো, সেটার ইম্প্যাক্ট কি বা কিভাবে কমালো তারা? জি, আপনি জানেন যে 2025-এর ডিসেম্বর কোয়ার্টারে আমাদের প্রায় 38টি ব্যাংক তার খেলাপি ঋণ কমিয়েছে। মানে যেটা সেপ্টেম্বরে যে পরিমাণ খেলাপি ঋণ ছিল, এর থেকে ডিসেম্বর কোয়ার্টারে এসে 38টি ব্যাংক তার খেলাপি ঋণ কমাতে পেরেছে। আমরা যদি দেখি, এবি ব্যাংকের 12,000 কোটি টাকার মতন, ন্যাশনাল ব্যাংকের 10,000 কোটি টাকার মতন, ইসলামী ব্যাংকের 10,000 কোটি টাকা, তারপরে হচ্ছে সোনালী ব্যাংকও বড় একটি অ্যামাউন্ট কমিয়েছে। তো এর অন্যতম কারণ হচ্ছে আপনি বলেছেন যে ঋণ পুনঃতফসিলের যে সুবিধাটা দিয়েছে বাংলাদেশ ব্যাংক 2025-এর সেপ্টেম্বরে একটি নীতি পলিসির আন্ডারে হচ্ছে যে ব্যাংকগুলোর যে খেলাপি গ্রাহক, বড় মাপের খেলাপি গ্রাহক, তাদেরকে হচ্ছে নীতি পলিসির আন্ডারে তাদের ঋণ পুনঃতফসিলের সুবিধা দেয়। যার বিপরীতে হচ্ছে ব্যাংকগুলো তার গ্রাহকদের 2 বছর গ্রেস পিরিয়ড দিয়ে কোনো ক্ষেত্রে 12 বছর, কোনো ক্ষেত্রে সর্বশেষ যেটা পলিসি হয়েছে 10 বছর পর্যন্ত তাদের ঋণকে যে পুনরায় পরিশোধের সুযোগ দেওয়া হয়। তো এর ফলে ডিফল্ট লোনটাকে তারা রেগুলার করতে পেরেছে মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে, মাত্র 2% ডাউন পেমেন্টের মাধ্যমে। এর ফলে হচ্ছে ব্যাংকগুলোর ব্যাপক পরিমাণে খেলাপি ঋণ হচ্ছে যে রেগুলার হয়ে গিয়েছে। আমরা যদি দেখি যে প্রায় 87,000 কোটি টাকা ব্যাংকের খেলাপি ঋণ কমেছে। টোটাল ব্যাংকিং সেক্টরে যে খেলাপি ঋণের পরিমাণ ছিল 35%, সেখানে ডিসেম্বরে এসে এটা 30%-এ চলে এসেছে। তো এর ফলে হচ্ছে যে ব্যাংকগুলো যেমন হচ্ছে তার খেলাপি ঋণ কমিয়েছে, অন্যদিকে হচ্ছে আপনি যে বিষয়টা বলেছেন যে ব্যাংকগুলোর হচ্ছে যে আপনার ব্যাপক প্রফিটও এখানে ইমপ্যাক্ট, যেহেতু তার প্রভিশন রাখতে হয় না। তা আমরা যদি দেখি যে আসলে যদি রেগুলার ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো হচ্ছে 1% থেকে 5% পর্যন্ত হচ্ছে প্রভিশন রাখতে হয়। যে ঋণগুলো এসএমএ পর্যায়ে থাকে, এটা 5% পর্যন্ত প্রভিশন রাখতে হয়। আর যখন ব্যাংকগুলো যে ঋণগুলো খেলাপি হয়ে যায়, খেলাপির যে 3টা ধাপ, সে অনুযায়ী হচ্ছে 20%, কখনো 50%, কখনো 100% পর্যন্ত তার হচ্ছে প্রভিশনিং রাখতে হয়। তো হঠাৎ করে যখন এই ব্যাংকগুলো বিপুল পরিমাণে তার খেলাপি ঋণকে রেগুলার করতে পেরেছে, তার বিপরীতে এই রেগুলারটা কিন্তু একটা পলিসি সুবিধা নিয়ে, এমন না যে এই রেগুলারটা তারা লোন রিকভার করে এটা রেগুলার করতে পেরেছে। তাদের কিন্তু ক্যাশ ফ্লোতে বড় একটা ইম্প্যাক্ট হবে। এটা ব্যাংকাররা কি বলে বা এক্সপার্টরা কি বলে? হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাংকাররা, এক্সপার্টরা যে বিষয়টা বলে যে আসলে আমাদের দেশে গত 1 দশক ধরে এই এই জটিলতাটা ব্যাংক খাতে চলমান রয়েছে। আমাদের ব্যাংকগুলো হচ্ছে বছর শেষে এসে ডেপারেলের একটা যে সিস্টেম চালু হচ্ছে, ব্যাংকগুলো তার যদি 5,000 কোটি টাকা প্রভিশন মেইনটেইন করতে হয়, সে হয়তো 5 বছরের সময় নেয়, মেইনটেইন না করে তাই সে প্রফিট দেখায়, আর্টিফিশিয়াল প্রফিট। আমরা যদি দেখি ব্যাংকগুলোর ব্যালেন্স শিটে হচ্ছে যে তার ব্যালেন্স শিটে হচ্ছে সে নেট প্রফিট দেখাতে পারে, তারপর কোনো ধরনের ঘাটতি নাই। কিন্তু আবার এই গত 2-1 বছর যাবৎ বাংলাদেশ ব্যাংকের হচ্ছে যে নির্দেশনায় তারা ছোট করে লিখে দেয় যে আমরা এই যে ডেপারেল যে বাংলাদেশ ব্যাংকের ডেপারেল 5,000 কোটি, 6,000 কোটি, 7,000 কোটি। তো এই ডেপারেলের সুযোগে হচ্ছে ব্যাংকগুলো হচ্ছে যে তার প্রফিট দেখাতে পারে। প্রভিশনিং যে ঘাটতিটা না দেখি হচ্ছে যে ব্যাংকগুলো আপনার প্রফিট দেখায়। তো আমরা যদি দেখি যে এই যে আপনি বলছেন যে তারল্য ক্রাইসিস, ব্যাংকগুলোতে কি ধরনের ক্রাইসিস হবে, এখানে বেশ কিছু ক্রাইসিস রয়েছে। যেমন অর্থনীতিবিদরা, ব্যাংকাররা বলেছেন যে আমাদের এখনকার ঝুঁকিগুলো আমরা হচ্ছে
মানে সামনের দিকে ঠেলে ফিউচারের দিয়েছে জন্য রেখে ফিউচারের দিচ্ছে, জন্য। যেটা আসলে গত 17 বছরেও তাই করে আসা হয়েছে, যে আস্তে আস্তে পেছনের দিকে আজকে আমরা ডিফল্ট লোন আদায় করছি না, আমরা আর্টিফিশিয়ালি রেগুলার দেখাচ্ছি, আগামী 5 বছর পরে যা করব, এইভাবে পিছায় পিছায় তো আজকে আমরা এই 35% ডিফল্ট লোনের স্তূপ দেখতে হ্যাঁ, পাচ্ছি। আমি যদি বলি যে এই যে আমাদের যে এখন ব্যাংক খাতের যে প্রায় 24টা ব্যাংকের মূলধন ঘাটতিতে রয়েছে। হুম। আমরা যদি দেখি যে প্রায় 8-10টি ব্যাংকের যে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে মানে যখন উনি মানে যে বিদায় নেওয়ার পূর্বে ব্যাংকগুলোর হচ্ছে যে তাদের যে ব্যালেন্স শিট, তাদের খেলাপি ঋণ, তাদের ক্যাপিটাল এগুলো খুব ভালো পর্যায়ে ছিল, কিন্তু হঠাৎ করে 3 মাস 6 মাসের ব্যবধানে কিন্তু খেলাপি ঋণ ব্যাপক কমে গেছে। এর পিছনে কারণ হচ্ছে যে একদিকে বাংলাদেশ ব্যাংকেরও কিছুটা শিথিলতা ছিল, অন্যদিকে যে অডিট ফার্মগুলো এগুলো হচ্ছে যে যথাযথ নিরীক্ষা করে না। আমরা একটা যদি এক্সাম্পল দিই যে এক্সিম ব্যাংকের 3.5% খেলাপি ঋণ ছিল 2024-এর জুনে, 3 মাসের ব্যবধানে তার খেলাপি ঋণ হয়ে গেছে হচ্ছে 48%। তার মানে হচ্ছে যে বিপুল একটা অঙ্ক হচ্ছে যে কার্পেটের নিচে লুকিয়ে রেখেছে। এর ফলে হচ্ছে যে এই যে আপনার কৃত্রিম স্বচ্ছতা দেখানো হচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের প্রতারণার শিকার হচ্ছে আমানতকারীরা। আজকে আমানতকারীরা বেশ কিছু ব্যাংকে গিয়ে হচ্ছে তার তারল্যের টাকা পাচ্ছে না, কিন্তু সেই এই আমানতকারীরাই দেখেছে যে এই ব্যাংকের খেলাপি ঋণ হচ্ছে 3%, 4%, 5%। তার মানে ব্যাংকগুলো ভালো ব্যাংক, কিন্তু যখন সে হচ্ছে এখন ব্যাংকের কাছে যাচ্ছে, সে 5 লাখ টাকা 10 লাখ টাকা থাকার পরও সে 5,000 টাকা পাচ্ছে না। তো এটা হচ্ছে যে আপনারা যদি আমরা দেখি যে কৃত্রিম স্বচ্ছতা দেখানো হয়েছে। আর যে তারল্য যে ক্রাইসিস, এই তারল্য ক্রাইসিস হচ্ছে যে আপনার যদি দেখেন এখন এই যে 2 বছরের যে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, এই 2 বছরের মধ্যে কিন্তু ব্যাংকগুলো হচ্ছে তার গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের হচ্ছে অর্থ পাচ্ছে না। এখানে গ্রাহকরা হচ্ছে 2 বছরের মধ্যে কোনো ধরনের পেমেন্ট করবে না, এই 2 বছরটা তার জন্য শিথিল করা হয়েছে। তারপরে গিয়ে হচ্ছে সে পেমেন্ট করবে, কিন্তু এরই মধ্যে হচ্ছে ব্যাংকগুলো হচ্ছে তার ঋণকে রেগুলার দেখাচ্ছে, এবং হচ্ছে যে 2% যে ডাউন পেমেন্ট রেখেছে সেই পুরো অঙ্কটা হচ্ছে যে ব্যাংক তো আগে হচ্ছে গ্রাহকের হচ্ছে ইন্টারেস্টটা কাটে, পরে হচ্ছে মূল মানে যেটা আসল সেটা কাটে। এখন হচ্ছে ওই পরিমাণটা সে হচ্ছে প্রফিটে নিয়ে গেছে, প্রফিটে নিয়ে গিয়ে তার শেয়ার হোল্ডারদের প্রফিট দিচ্ছে, কিন্তু যে আমার আদত যে এই যে আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা পাবো কিনা, ঠিক আছে। আমাদের যে হাজার হাজার যে শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলোকে যে এই সুবিধা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে বলাই হয়েছে রাজনীতিক মানে যে পূর্বে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কতটা প্রতিষ্ঠান হচ্ছে যে এই যে আমরা তো দেখি আমাদের বেসরকারি খাতে কিন্তু ঋণ প্রবাহ নাই, তার মানে হচ্ছে যে এই যে ব্যবসা হচ্ছে না কিন্তু তারা প্রফিট করছে। হ্যাঁ, তারা প্রফিট করছে, এবং হিউজ পরিমাণ যে এই যে কারখানাগুলো মানে প্রতিষ্ঠানগুলো যে তার ঋণকে রেগুলার করেছে, সেও তো 2% দিতে হয়েছে। মানে তার মানে হচ্ছে তার বিজনেস চলে না, কিন্তু সে 2% দিছে, এবং তার কারখানা এখন কতটা সচল হবে এবং ভবিষ্যতে গিয়ে এটা সচল হবে কিনা, পরবর্তীতে হচ্ছে ব্যাংকগুলো বড় ধরনের সংকটে তৈরি হবে। আর আরেকটা বিষয় যদি আমরা দেখি যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো কিন্তু যে ব্যাংকের যে রিশিডিউল ঋণ, এটা যদি রেগুলার করা হয়, তারা কিন্তু এটাকে হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ সম্পত্তি তারা বিবেচনা করে। সেক্ষেত্রে আমাদের যে ইম্পোর্টকারী এক্সপোর্টকারীদের যে আমাদের যে ক্রেডিট লাইন, এক্ষেত্রে আমাদের প্রিমিয়াম কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। যার ফলে হচ্ছে ভুক্তভোগী আমরাও হই, সাধারণ গ্রাহকের মধ্যেও কিন্তু আমাদের যে ইম্পোর্ট কস্টটা বেড়ে গেলে হচ্ছে যে মূল্যস্ফীতি তো এখানে ইফেক্ট তৈরি হয়। তো আমি যদি একটু সামারি করি, এর ফলে হচ্ছে ব্যাংকের যেমন একদিকে হচ্ছে তারল্য ক্রাইসিস এখন তৈরি হচ্ছে, এবং সামনে বর্তমান সমস্যাটা সামনের দিকে আমরা ঠেলে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ব্যালেন্স শিট, যে আমরা এই মুহূর্তে আমাদের সুযোগ ছিল যে আমাদের এটাকে হচ্ছে যে আরও স্বচ্ছতা আনা, আমরা এটাকে হচ্ছে সামনের দিকে ঠেলে দিয়েছি। আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে মানে যে আন্তর্জাতিক যে ব্যাংকগুলো রয়েছে, তারাও হচ্ছে যে আমাদের দিকে এক ধরনের নেগেটিভ পর্যায়ে থাকবে, যে এই ব্যাংকগুলো হচ্ছে যে তার রিশিডিউলের মাধ্যমে হচ্ছে এই পুরো অ্যাসেটটা হচ্ছে আপনার রেগুলার দেখাচ্ছে। আর হচ্ছে অন্যদিকে আমাদের ব্যালেন্স শিট এক ধরনের ফাঁকিবাজির মাধ্যমে হচ্ছে যে আমাদের ব্যালেন্স শিটটা আমরা দেখাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি শেষ করার আগে আপনাদেরকে একটা ছোট ইন্টারেস্টিং কেস দেই, যে কিভাবে ব্যবসা না করেও বা ব্যবসা না বাড়িয়েও কিভাবে হিউজ প্রফিট হয়েছে। আমরা যদি একটি সোনালী ব্যাংক, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকটি এবার 33% তার প্রফিট বেড়েছে, নেট প্রফিট বেড়ে হয়েছে 1,313 কোটি, কিন্তু তার কোনো ব্যবসা হয়নি। আপনি যদি ব্যবসার দিকে দেখি আমরা, তার একটা ব্যাংকের কোর বিজনেস হলো তার লোন দিয়ে সেখান থেকে লোন রিকভার করা,
সেটা হলো তার কোর বিজনেস। তো সেখানে আমরা দেখি যে এই ইন্টারেস্ট ইনকামটা যেটা তার কোর ইনকাম সেটি 77% ডিক্লাইন করেছে, কমেছে এই 2025 সালে। তার মানে কি তার ব্যবসা বাড়েনি, বরং নেগেটিভ গ্রোথ হয়েছে তার ব্যবসায়, বাট তার প্রফিট হিস্ট্রিতে হাইয়েস্ট প্রফিট হয়েছে। আমরা যদি দেখি, আমি যেই প্রফিটটা 33% গ্রোথের কথা বললাম সেটি কিন্তু তার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বাট তার আনঅডিটেড যেটা এই অডিটেড হওয়ার আগে যে প্রফিটটা তার ছিল, নেট প্রফিট 2650 কোটি টাকা 2025 সালে, যেটি আগের বছরের তুলনায় 200% বেড়েছিল এই বিজনেস না করা সত্ত্বেও। তারপরে কিভাবে কমলো এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইনালাইজ করার আগে বাংলাদেশ ব্যাংক একটা কুইক সামারি করে এবং তাদের সঙ্গে একটা ট্রাইপার্সিয়াল মিটিং হয়। সেখানে তারা এই ব্যাংকটি যেই লোনগুলোকে সে রেগুলার দেখিয়েছে সেগুলো আসলে কোয়ালিটেটিভ জাজমেন্ট থেকে ঠিক আছে কিনা, সেইখানে একটি মিটিং হয়। সেখানে বাংলাদেশ ব্যাংক তার আরও কিছু নতুন লোন ডিফল্ট করেছে, ফলে তার প্রভিশনিং রিকোয়ারমেন্ট বেড়েছে, যার কারণে ফাইনাল স্টেটমেন্টে তার প্রফিট কিছুটা কমেছে। কিন্তু স্টিল তার যে প্রফিটটা সে দেখাচ্ছে সেই প্রফিটটা কিন্তু আসলে রিয়েল প্রফিট না। কিভাবে? কারণ এই যে তার ব্যবসা নাই কিন্তু প্রফিট হয়েছে। কিভাবে হয়েছে? সে তার যে ডিফল্ট লোন ছিল, হিউজ ডিফল্ট লোন, সেটি ড্রাস্টিক্যালি কমিয়েছে লোন রিশিডিউলিং করে। কারণ বাংলাদেশ ব্যাংক যেই পলিসিটা দিয়েছে, রিল্যাক্সড পলিসি, সেটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো অনেক ব্যাংকই সেটি মেনটেন করে নাই। কারণ তাদের পক্ষে, তারা যেহেতু প্রাইভেট শেয়ার হোল্ডাররা আছে, তারা তাদের নিজস্ব ইন্টিগ্রিটি রাখার জন্য অনেক ব্যাংকই যেটা করেছে যে যারা রিয়েলি যারা টাকা ফেরত দিতে পেরেছে তাদেরটা রিশিডিউল করেছে। কিন্তু স্টেট ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যেই পলিসি দিয়েছে এই পলিসির আন্ডারে যত লোন আছে, যারা পেমেন্ট করার সম্ভাবনা থাক বা না থাক, তারা এই সবগুলোই রিশিডিউল করে দিয়েছে, যাতে করে, কারণ এখানে তো আসলে এখানে অ্যাকাউন্টেবিলিটি খুবই কম, তারা ইমিডিয়েটলি তাদের ব্যালেন্স শিটটা খুব ভালো দেখাতে পারছে। তো সেটা আমরা দেখি যে তাদের কিন্তু, আমরা যদি দেখি, ডিফল্ট লোন প্রায় 22% তারা কমাতে পেরেছে, 22%-এর উপরে তারা কমাতে পেরেছে। এর ফলে এই ব্যাংকটির দেখেন ব্যালেন্স শিটে কী ধরনের একটি চমক এসেছে। এই ব্যাংকটি 6000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফলে ছিল 2024 সালেও। 6000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল মানে সে তো লসে ছিলই। তার এই লসটা, তার যে ডিফল্ট লোন, তার এগেনস্টে যে প্রভিশন মেনটেন করতে হবে ফিউচারে যেন ডিপোজিটরের টাকা ফেরত দিতে পারে, সেটা মেনটেন করার ক্যাপাসিটি ছিল না বলে তার 6000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল ছিল। 6000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল, একটা ব্যাংক যখন ক্যাপিটাল শর্টফলে থাকে তখন কিন্তু সে তার ব্যবসা সম্প্রসারণ করতে পারে না, লেন্ডিং করতে পারে না। তো সেটা তখন ডিপোজিটরের টাকাও কিন্তু ফেরত তখন হুমকির মুখে পড়ে। এই 6000 কোটি টাকা থেকে এই বছরে 2025 সালে মানে সাডেনলি ব্যাংকের এই ক্যাপিটাল শর্টফল হাওয়া হয়ে গেল। সে উল্টা ক্যাপিটাল সারপ্লাসে চলে আসলো 1325 কোটি টাকা। এখন কিভাবে এই সারপ্লাসটা হলো? হঠাৎ করে এই শর্টফল কোথায় চলে গেল? ক্যাপিটাল শর্টফল হয় যখন তার হাই ডিফল্ট লোন থাকে, ডিফল্ট লোনের অ্যাগেনস্টে তার প্রভিশন রাখতে হয়। 100 টাকার লোন দিয়েছে, তার যদি ওই 50 টাকা যদি তার খারাপ হয়ে যায়, ফেরত না আসে, তাহলে তাকে ওই 50 টাকা কিন্তু তার প্রফিট থেকে রেখে দিতে হয়। কারণ ওই 50 টাকা তো ডিপোজিটরের টাকা সে আপনাকে দিয়েছে এবং তারপর সে রিকভার করতে পারে নাই বা লোন করাপশন হয়েছে। তো ওই যে 50 টাকা খালি হলো, ডিপোজিটরের টাকা লোন দিয়ে নিতে আর ফেরত আসে নাই, সেটা সে তখন তার প্রফিট করে সেখান থেকে তাকে ওই গ্যাপটা পূরণ করতে হয়। কিন্তু এটাকেই বলে আসলে প্রভিশন। কিন্তু যখন তার প্রফিট থাকে না তখন কিন্তু সে প্রভিশন মেনটেন করতে পারে না। প্রভিশন যদি মেনটেন করতে না পারে প্রফিট থেকে, তাহলে তখন ক্যাপিটাল যে আছে ক্যাপিটাল থেকে মেনটেন করতে হয়। ক্যাপিটালও যখন থাকে না তখন কিন্তু সে শর্টফলে পড়ে যায়। অর্থাৎ তার সকল ক্যাপিটাল এই ডিফল্ট লোনের জন্য ব্যবহার করার পরেও সে এখনও শেষ করতে পারে নাই, আরও তার লাগবে ক্যাপিটাল। কিন্তু এই কারণে তার এই ক্যাপিটালটা এত নেগেটিভ হয়েছে। এবং এই নেগেটিভ ক্যাপিটাল শর্টফল কিভাবে ব্যাংকগুলো ম্যানেজ করতো? সরকারের ট্যাক্সের টাকা, সরকার নতুন ক্যাপিটাল ইনজেক্ট করতো, সেই টাকা দিয়ে তারা চলতো। তো যেহেতু সরকার গত কয়েক বছর তাদেরকে ক্যাপিটাল দেওয়া বন্ধ করেছে, এই কারণে আমরা দেখলাম যে এই লোন রিশিডিউলিংয়ের মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়ালি তারা যেসব ডিফল্ট লোন ছিল সেগুলো পলিসির আওতায় এনে রেগুলার দেখিয়ে হঠাৎ করে তার ক্যাপিটাল শর্টফল থেকে সে বেরিয়ে এসেছে। এখন এইটার আসলে প্রভাব কি? এটার প্রভাব তো আমরা সবাই দেখেছি। গত 17 বছর ধরে কিন্তু লোন রিশিডিউলিং পলিসি বা রিল্যাক্স করে দেওয়া, এগুলো কিন্তু নতুন ঘটনা নয়। আমরা গত 17 বছর ধরে এই এক্সপিরিয়েন্স করে আসছি এবং এইভাবে আজকের প্রবলেমটা কালকের জন্য আমরা রেখে দিচ্ছি।
এবং আস্তে আস্তে ব্যাংকগুলো তার এই যে হেলথ উইক হয়ে যাচ্ছে, যেহেতু সে প্রভিশন মেনটেন করতেছে না, যেটা ডিফল্ট ছিল সেটাকে আর্টিফিশিয়ালি রেগুলার দেখিয়ে 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 আসছে, সে আসলে লোনটা কোনোদিনই রিকভার হচ্ছে না, এবং এর ফলে তার যে ক্যাপিটাল ইরোশন হচ্ছে, ফলে একসময় সে ডিপোজিটরের টাকা ফেরত দিতে পারছে না, যেটি হয়তো সরকারি ব্যাংকের ক্ষেত্রে ডিপোজিটররা টাকা ফেরত পাচ্ছে, কিন্তু সেটা যে কতদিন পারবে সেটা কিন্তু রিস্কি। কারণ আপনারা যদি বেসিক ব্যাংক দেখি, বেসিক ব্যাংক কিন্তু একটি সরকারি ব্যাংক ছিল, সেই ব্যাংকটিও কিন্তু একসময় ডিপোজিটরের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। এখন অন্যান্য ব্যাংকগুলো, সরকারি ব্যাংকগুলোরও একই অবস্থা। এবং আমরা যদি দেখি যে প্রাইভেট ব্যাংক তো অলরেডি যেই ব্যাংকগুলো ব্যক্তি মালিকানায় একক কন্ট্রোলে গত 17 বছর ছিল, সেই ব্যাংকগুলো কিন্তু ঠিক এই পদ্ধতিতেই তারা আর্টিফিশিয়াল প্রফিট দিনের পর দিন দেখিয়ে একসময় ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে। তো এটাই আসলে, এটা আমরা যেটা বলতে চাচ্ছি, যেটা প্রিন্স বলল, যে আমরা আজকের প্রবলেমটা আগামী দিনের জন্য আমরা ডেফার করে দিচ্ছি, এবং সেটা আসলে আস্তে আস্তে ব্যাংকের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।